এ যেন সেই ৯০-এর দশকের একটি রাত, বিদ্যুৎহীন এক অন্ধকার জনপদ, যেখানে গ্রাম আলোকিত হয় চাঁদের আলোয়। সামান্য সৌরবিদ্যুতে চার্জ করা একটি টেলিভিশন দেখতে ভিড় করেছে গ্রামের সবাই। চারপাশে যমুনা নদীর পানি, ৩টি জনপদেই এখন পানিবন্দী। ভাসমান ঢিবিগুলো ব্যবহার করা হচ্ছে গরু চরানোর কাজে, জাল ছাড়ানোর এবং শিশুদের খেলাধুলা করার জন্য। শুষ্ক মৌসুমে মরুময় গ্রামগুলো এখন অনেকটাই সবুজে সবুজে সেজেছে। সবুজ শাকসবজি যেমন গ্রামকে দৃষ্টিনন্দন করে তুলেছে, তেমনি উৎপাদিত শাকসবজি পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়েরও যোগান দিচ্ছে। আমাদের পাঠশালার জরুরি উপকরণ চলে এসেছে। আনন্দ উৎসবের সাথে কাজ এগিয়ে যাচ্ছে কয়েক গুণ। বেলায়েত সর্দার ভাই কখনো সবার জন্য রান্না করতে রাঁধুনি হচ্ছেন, আবার কখনো প্রধান মিস্ত্রির সহকারী হিসেবেও কাজ করছেন। এদিকে স্কুলের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মিস্ত্রি নবাব ভাই। গ্রামের মানুষ হাতে হাত লাগিয়েছেন। আমাদের জালাল ছাড়ও আমাদের সাথে কাজ করছেন। তার হাতে গড়া একজন ছাত্র দেশের সেরা বিদ্যাপীঠের ছাত্র। এই বয়সে এসেও নিজেকে উজাড় করে দিতে চান ছাত্রদের মধ্যে। এদিকে স্কুলের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মিস্ত্রি নবাব ভাই। কোমর পানি ডিঙিয়ে আসছেন সবাই। যে কোনো ভালো উদ্যোগের জন্য গ্রামের মানুষের সহযোগিতা থাকাটা খুবই জরুরি। নিচে যতটুকু জায়গা রয়েছে সেখান থেকেই অ্যালুমিনিয়ামের গামলা ভরে মাটি তুলে ভিটা বাঁধছেন। আমি সবসময় বাঁশের ঝুড়িতে করে মাটি কাটা দেখলেও এই প্রথম দেখলাম এমন গামলাই করে মাটি কাটা। আমাদের পাঠশালার পাশে একদল কিশোর ফুটবল খেলছে। এই সময়ে সমস্ত এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। যেখানে যেখানে একটু উঁচু জায়গা রয়েছে সেখানেই মানুষ নানা কাজে ব্যবহার করছেন। এখানকার ৩টি জনপদের মানুষই এখন পানিবন্দী। এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে হলে ও জরুরি কাজের জন্য তাদের একমাত্র যানবাহনই হচ্ছে নৌকা। শুষ্ক মৌসুমে যে মরুময় খারচর দেখেছিলাম, এখন সেই চরই সবুজে সবুজে সেজেছে। প্রতিটি বাড়িতেই শাকসবজির মাচান। এই সবুজ গ্রামকে দিয়েছে এক অন্য রকমের সজীবতা। চরগুলোতে শুষ্ক মৌসুমে একমাত্র যানবাহনই হচ্ছে ঘোড়ার গাড়ি। এখন ঘোড়াগুলোর তেমন কোনো কাজ নেই, ঘোড়ার সাথে পাল্লা লেগেছে দুরন্ত শিশুরা। মহসিনুল হাকিম ভাইয়ের সিজনটি যারা দেখেছেন তারা অনেকেই শুনেছেন চরের শিশুরা অনেক বেশি ডানপিটে হয়। তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি থাকে। একদম ছোটবেলা থেকেই প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা তাদেরকে অনেক বেশি দৃঢ় করে তোলে। বেলায়েত সর্দার ভাই দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছেন। আজ আমাদের দুপুরের খাবার হবে ডিম দিয়ে লাউ। বেলায়েত সর্দার ভাই সবসময় নতুন নতুন রেসিপি আবিষ্কার করেন। এর আগে তিনি একবার কাসন্দি, কচু, চিংড়ি দিয়ে এক নতুন রেসিপি তৈরি করেছিলেন। আমাদের বড়মার রেসিপি অদ্ভুত মনে হলেও অনেক বেশি সুস্বাদু হয়। তাকে আবার কেউ কেকা ফেরদৌসির সাথে মেলাবেন না। গ্রাম থেকে কিছুটা দূরে একটু উঁচু জায়গা থাকার কারণে ওখানে গিয়ে ঘাস খায় গরুগুলো। প্রথম কয়েকদিন গরুগুলোকে দেখে দিয়ে আসতে হলেও এখন আর সেটা করতে হয় না। সকালে গরুগুলো নিজেরাই যায়, তবে বিকাল হলে তাদেরকে নিয়ে আসতে হয়। গরুগুলোর সাথে যেখানে ঠাঁই নেই সেখানে মালিকেরা লেজ ধরে সাঁতরিয়ে আসে। গরু তাড়িয়ে আসার পরে বেলায়েত সর্দার ভাই আমাদেরকে চা দিয়ে অভ্যর্থনা জানালেন। সুন্দরবনে শহীদুল কাকু ছাড়াও আরও অনেক মানুষ থাকে যারা বেলায়েত ভাইকে সাহায্য করেন। এখানে আসার পরে বেলায়েত ভাইয়ের পরিশ্রম একটু বেশি হচ্ছে, যদিও সময় পেলে আমরা সবাই তাকে সাহায্য করছি। ওই নৌকা ডাক দে হবে না? হ্যাঁ, ওই একেন্তি নাই, এইটুক নাই, সতনি বলি যাচ্ছে। সতের জায়গায় যায় কি করবি রে? ওই যে কয়লা ওই যে ওইটা নিয়ে যা। কঠিন ইয়ে, ওই তো কার
অবশেষে বিকেলবেলায় আমাদের খাবার দিলেন আমাদের সর্দার ভাই। আপনারা অনেকেই জানেন বেলায়েত ভাইয়ের খাবারের স্বাদে রয়েছে এক অন্য রকমের জাদু। পাশাপাশি আরও একটি বিষয় অনেকেই জানেন না, তিনি আমাদেরকে কখনোই ঠিক সময়ে খাবার দেন না। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি যখন ভিটা বাঁধা হয় তখন আমি এখানে একবার এসেছিলাম। চারপাশ তখন মরুভূমির মতো ছিল। এখন বর্ষায় চারপাশে পানি। সাজানো গোছানো এই বাড়িটিকে উপর থেকে দেখলে মনে হচ্ছে যেন গিটারের নকশায় তৈরি করা হয়েছে। পাঠশালার কাজের আজকের অগ্রগতি বলতে বাঁশ ও কাঠকে ছুলা হয়েছে। ভিটা প্রস্তুত করা হয়েছে গ্রামবাসীর সহায়তায়। এখন আমরা যাচ্ছি মামুন ভাইয়ের দোকানে। মামুন ভাইয়ের দোকানে খারচর, লতিফপুর চর ও গোয়ালন্দচরের মানুষজন টেলিভিশন দেখতে আসেন। এই তিনটি গ্রামে কোনো বিদ্যুৎ না থাকায় এই একটি টেলিভিশনের উপরেই নির্ভর করেন সবাই। বাড়িতে বাড়িতে টিভি না থাকায় মধ্যরাত পর্যন্ত এখানে যেমন টিভি চলে তেমনি চলে চায়ের আড্ডা। মহসিন ভাই এখানকার মানুষগুলোর সাথে এমনভাবে মিশে গেছেন, তারা বুঝতেও পারেননি তিনি এত বড় মাপের মানুষ। তারা ভাইকে নিজেদের কাতারের গোত্রের মানুষ হিসেবে আপন করে নিয়েছেন। একটু পরেই ভাইয়ের সুন্দরবন অভিযানের ভিডিওগুলো চালিয়ে দেখানো শুরু করলে তারা অবাক বিস্ময়ে দেখলেন। অনেক রাতে আমরা ঘুমাতে আসলাম, চাঁদনি রাত। নৌকায় ভেসে দিগন্তজোড়া পানির ছলছল শব্দে এক মায়াবী পরিবেশে ঘুমালাম। সকাল হওয়া মাত্রই আমরা রওনা দিচ্ছি কাজিরহাটের দিকে। আজ পাবনা থেকে সবাই আসবেন। পাঠশালার শিশুদের জন্য নানা ধরনের জিনিসপত্রও নিয়ে আসবেন তারা। আমাদের সর্দার ভাই এখনও ঘুমাচ্ছেন, তাই শুধু মুড়ি দিয়েই আমাদের সকালের নাস্তা করতে হচ্ছে। মাছ যে দামি খাবার দিতেছেন, মাছের তো সম্মান করে লেও আসা উচিত। না অত সম্মান দেয় না এরা, সম্মানই না মাছের ওই যে এই জন্য মাছের অসম্মান করে চায়না জাল দিয়ে ধরে, তখন ঠিক আছে। পাইলেন না? কত টাকার আধার দিতে হয় প্রতিদিন? প্রতিদিন খরচ ধরেন তেল দিয়ে ইসে কিনা দিয়ে এই ইসা কেনা 2000 টাকা খরচ এটা কেনা ইসা কিনা ইসে, এই এটা ইসে 10 টাকা। আরে আল্লাহ, জানতো তাও আবার। হ্যাঁ জানতো না হলে পরে ধরে না মাছ, বুঝছেন? বাবা এখানে সিস্টেম, তাই তো বলি যে ইসা মাছ সারা রাত পরে বেঁচে আছে কেন? সুতো দিয়ে বাঁধা। সুতো দেবো দা। আপনারা তো বুদ্ধি ভাই, কত রকমের বুদ্ধি করবেন আপনারা, বুঝছেন? এই মাছ কত ধরো রকমের বুদ্ধি মানুষের মাথায় থাকে, সব শেষ করছেন আপনারা এখানে মাছ ধরতে গিয়ে। শেষ আজকে এই বসে উঠানো শেষ ভাই? বসে উঠে শেষ হয় নাই। হ্যাঁ, আর কোথায় আছে বসি? আর আছে ও পানির কারণে মাছ নাই, পানি বাড়তি, মাছ ছড়াই গেছে। এই বছর বড় মাছ কি পাইছেন? এই বছর বড় মাছ একটা বাগাই পাইছি, কত কেজি? এই 7 কেজির মতো ছিল। মুন্সি জি ভাই। দেখুন আধার আবার জিয়ায় রাখবে ভাই। কিন্তু দারুণ। এর পরের বার টোপ দেওয়ার সময় বলেন না 10 টাকা করে দাম, ঠিক আছে? দাম কিন্তু 5 টাকা হয়ে গেছে, একবার ব্যবহার করে ফেলছে। এখনো সূর্য পুরোপুরি আলো ছড়াতে পারেনি। এই বেলায় অনেকটা স্নিগ্ধ যমুনা ধরে আমরা আসলাম কাজিরহাটে। সেলিম মামা, রেজাউল কাকা, হামিদুল ভাই গাছ উঠাচ্ছেন। পাঠশালায় বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলনার পাশাপাশি ফলজ ও দ্রুত ছায়া দেবে এমন গাছও নেওয়া হচ্ছে। শেষ বেচাকেনা শেষ। তাহলে আমরা না আপনারটা না, ওইখানে আর আছে মাছ কিনতে হবে। হামিদুল ভাই কই যাচ্ছে এখন? আমরা এখন মাছ বাজারে যাব, মাছ কিনবো। সব দেখি দুপুরে রান্না টান্না করার জন্য। উজ্জ্বল ভাই বাদে আমরা যারা আছি খাইলাম। উজ্জ্বল ভাই তো আসলে ডায়েটে থাকে,
মানে একটু কন্ট্রোল মাছ খাওয়ার লেগে মনটা উতাল পাতাল করতেছে, মাছ খাইতেই হবে, আগে মাছ কিনে দেই তারপর। মামা হ্যাঁ মামা, আমারও একই অবস্থা। কাকা চলেন চলেন। হ্যাঁ কাকা, কাকা কি আমাদের অর্থ সম্পাদক? দিবেন নাকি? না কাকা, টাকা খুব ভয়ানক জিনিস। কাজিরহাট বাজারে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। অন্যান্য বাজারের তুলনায় এখানে মাছের দামও তুলনামূলক কম মনে হলো। আপনারা আমার মাছের বাজারের ভিডিওগুলোর টাইটেল দেখে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। কম দামে মাছের বাজার এমন থাম্বনেইল দেখে। নদীর মাছ মূলত কখনোই কম দামে পাওয়া যায় না। কম দাম বলতে আমি বোঝানোর চেষ্টা করি তুলনামূলক কম দামে। নদীতে মাছের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি এই সুস্বাদু মাছের অনেক বেশি ক্রেতা থাকার কারণে বরাবরই এটির চাহিদা বেশি থাকে। ফলে শহর থেকে একটু ভেতরে এই মাছের দাম তুলনামূলক কম থাকে। লুঙ্গির ইজ্জত গেলে আমাদের যাবেন না, পাবনারই যাবেন। পাবনার লুঙ্গি ছোট মেয়েদের আছে, আমরা ঘুরতে আসছি। এই তো দেখো, এই যে কাজের লোক বড় মা, বুঝলে? বড় মা না, বড় ছেলে। এটা সেরা মাছ অবশ্যই। ওইটা ওই যে কি বাঁশপাতা না কি মাছ আছে, কাজলি, কাজলি মাছ। আমার কাছে ভালো লাগছে সবচেয়ে পুঁটি মাছ। সকালে যমুনা নদী একদম শান্ত ও স্নিগ্ধ থাকলেও এখন বেশ উত্তাল। এখন আমাদের ট্রলারে অনেক বেশি মানুষ উঠেছে, পাশাপাশি অনেক মালামালও তোলা হয়েছে। তাই অনেক ঝুঁকি নিয়েই যাচ্ছি আমরা। পাবনার টিমের সাথে মহসিনুল হাকিম ভাই কাজের প্ল্যান শেয়ার করছেন, কিভাবে কাজ আগানো যায় এসব নানা বিষয়। আপনাদেরকে জানিয়ে রাখি, পাবনা থেকে যারা এসেছেন প্রত্যেকেই শিক্ষকতা সহ সরকারি নানা চাকরিতে যুক্ত আছেন। তাদের স্বতঃস্ফূর্ততা আমাদের কাজকে অনেক বেশি গতিশীল করে তুলেছে। আমরা আমাদের পাঠশালায় পৌঁছে গেলাম। এখন সবাই হাতে হাত লাগিয়ে খেলনা ও শিক্ষা উপকরণগুলো নামাতে শুরু করলাম। এখনও আমাদের পাঠশালার ঘর হয়নি, এদিকে আবার মসজিদও উদ্বোধন হয়নি। তাই আপাতত মসজিদেই রাখা হচ্ছে পাঠশালার মালামালগুলো। মেয়ের বাপ মেয়ের বাপ কিনে নিয়ে আসে। শোনেন, মেয়ে যদি এইটা এই ভিডিও দেখে তাইলে তো বলবে যে মাইনা কত এই মজুরির? কাদের এই যে কামলা আনছেন, এই যা কাজ করতেছি তো উল্টো আমারে টাকা দিয়া লাগবে। কে ভাই? একটারও বেতন দিতে পারবো না। কেন? এই কাজে খইলেও কাজ, মানে যারা অলস, খইলেও মানে হচ্ছে অলস, যারা অলস তারা করে এই বসা কাজ। কি আমি যদি উল্টে বলি, কি? এটা ধৈর্যের কাজ। অলস লোক ধৈর্যশীল কাজ করতে পারে না। ওঠেন ওঠেন ওঠেন, আমরা পাবনার মানুষ পারতেছি না, আপনারা করেন। কাজে ফাঁকি দিয়ে, মানে ভারী কাজ করতে গেলে তো কষ্ট লাগবে। সব কটা তো মাস্টার, হ্যাঁ, ভারী কাজেরা ভারী কাজের মধ্যে নেই। কলম গুঁড়োয় আলো ওই বেতের লাঠি গুঁড়োয় গুঁড়োয় টাহা নেয় সরকারের কাছ থেকে। এগুলো কি ডিম? আর কই? আর বড় ছেলে কি করে, কি খায়? হ্যাঁ, পরিবারের বড় ছেলে কি খায়? পান্তা পেঁয়াজ ভাজি। ভাই কেমন লাগতেছে? একদম পুরো খেতেছে। এই যে মরিচ না কাঁচা নিলে কাঁচা না, ওই দিক কাঁচা মনে হয় ইয়েতে আছে। লিটন ভাই ভাই। কেমন হয়েছে? ওয়াও, মরিচ মানে আজকের পান্তার যে মানে লাল চালের পান্তা এবং অরিজিনাল পান্তা। ঠিক আছে, ক্ষীর হয়ে গেছে রে ভাই। এটা তো কালকে অর্ডার দিয়ে দিয়েছিলাম ভাই আমি। পাম মারতেছি আর তোমরা শুনছো পান্তা বেশি হয়ে গেছে। আমাদের পাঠশালার সামনে এই জায়গাটুকু সারাদিনই কর্মব্যস্ত থাকে। কখনো গরুর পাল নিয়ে চড়াতে যান, আবার কখনো ঘোড়ার পাল এখানে এসে বিশ্রাম নেয়। শরতের শুভ্র আকাশের সাথে সবকিছু মিলিয়ে তৈরি করেছে এক অনিন্দ্য সুন্দর দৃশ্যপট। দিনভর চলছে আমাদের পাঠশালার কাজ। আকাশের মেঘগুলো সরে যাচ্ছে ঠিক যেভাবে ঘড়ির কাঁটা সরে। এদিকে আমাদের এই কাজ দেখতে দৌলতদিয়া ঘাট থেকে একটি টিমও এসেছে। আলিমুজ্জামান মিলন মামা, উস্তাদ নজরুল, দোতারা বাবু ভাই ও মৎস্য ব্যবসায়ী শাহজাহান ভাইও এসেছেন।